18 ডিসেম্বর 2013 আন্তর্জাতিক অভিবাসী দিবস। এই দিবসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। 18 ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসন দিবস হিসেবে ডিক্লেয়ার করার কারণ হচ্ছে যে আপনারা যারা অভিবাসী আছেন তাদের প্রচেষ্টা, তাদের কন্ট্রিবিউশন এবং অধিকারের স্বীকৃতি দানস্বরূপ 2000 ডিসেম্বর 4, 2000 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাব অনুসারে প্রতি বছর আমরা এই দিনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করে থাকি। অভিবাসীগণ স্বাগতিক দেশে বিভিন্ন ধরনের ভূমিকায় অবতীর্ণ হন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হলো যে তারা নতুন ব্যবসা চালু করেন, যার মধ্যে নতুন চাকরির সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের কর প্রদানের মাধ্যমে স্বাগতিক দেশে অর্থনীতিতে বিশেষ অবদান রাখেন অভিবাসীরা। উন্নত দেশের অভিবাসীগণ সাধারণত পেশাগতভাবে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হয়ে থাকেন এবং তাদের পেশাগত দক্ষতা স্বাগতিক দেশের অর্থনীতি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে থাকে। যে দেশ হতে আসেন অর্থাৎ তাদের মাতৃভূমিতেও বিশেষ অবদান রেখে থাকেন। নিজের দেশের জন্য বিভিন্ন সময়ে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন। অভিবাসনের স্থান থেকে যে জ্ঞান লব্ধ করেন ওটা কারিগরি জ্ঞান যেটা করেন সেটা ট্রান্সফার করেন নিজের মাতৃভূমিতে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় জন্মভূমির পাশে এসে দাঁড়ান। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে জন্মভূমির ন্যায্য দাবি আদায়েও বিশেষ ভূমিকা রাখে। 98 থেকে 2014 পর্যন্ত এই সময়ের মধ্যে দেখা গেছে যে অভিবাসনের গতিটা হচ্ছে সাউথ, দক্ষিণ থেকে উত্তর সবচেয়ে বেশি লোক অভিবাসন করছেন। যেমন মেক্সিকো থেকে ইউএসএতে সবচেয়ে বেশি আসছে এই সময়ের মধ্যে। এবং এই ট্রেন্ডটা সাউথও আছে, উত্তরও আছে। এ পর্যন্ত মোট অভিবাসীর সংখ্যা পৃথিবীতে অ্যাজ অফ টুডে অ্যারাউন্ড 332 মিলিয়ন, যারা আগামী এই বছরে এক্সপেক্ট করতেছে ওয়ার্ল্ড ব্যাংক যে $550 বিলিয়ন নিজের দেশে প্রেরণ করবে। 1976 সালে জনশক্তি ব্যুরো গঠন করা হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনশক্তিকে বিদেশে প্রেরণের সুযোগ সুবিধা সৃষ্টি করা এবং ট্রেনিং দেওয়া। পরবর্তীতে 1984 সালে গঠন করা হয় বোয়াসেল। এটা অনেকটা প্রাইভেট রিক্রুটিং এজেন্ট যা করেন তাদের ঠিক একই কাজ করেন গভর্নমেন্টের পক্ষ থেকে, অল্প খরচে বিদেশের লোক পাঠানো। 2001 সনে একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা হয় যার নাম বৈদেশিক কল্যাণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং যাদের মূল ফোকাস হচ্ছেন অভিবাসীদের নিয়ে। সরকার 2010 সনে প্রবাসী কল্যাণ ব্যাংক গঠন করেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মূল কাজ হচ্ছে যে বিদেশে যারা যাবেন তাদেরকে তাদের বিদেশি এমপ্লয়মেন্টের এগেনস্টে বিভিন্ন ধরনের লোন দেওয়া, বিদেশ থেকে যারা ফেরত আসবেন তাদেরকে রিভ্যালুয়েশনের কাজ করা এবং তাদের বিদেশি অবস্থান বাংলাদেশিরা যাতে সহজে নিজ দেশে রিমিটেন্স পাঠাতে পারে সেটার ব্যবস্থা করা। গভর্নমেন্ট পরবর্তীতে এই 2013 সনে বৈদেশিক কর্মসংস্থান নীতি অনুমোদন করেছেন, যার প্রেক্ষিতে কীভাবে একজন ওয়ার্কারকে বিদেশে পাঠানো যাবে সেটার নীতি ডিটেলস আলোচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দেশের সাথে সরকার চুক্তি সম্পাদন করেন এবং উক্ত দেশসমূহে সরকারি তত্ত্বাবধানে কর্মী প্রেরণ করেন। এই পর্যন্ত 50 জন নারী কর্মী আমি জানি হংকংয়ে পাঠিয়েছেন গভর্নমেন্ট, এবং এটা বৈদেশিক প্রবাসী কল্যাণ ব্যাংক এদের সাহায্য করছে। বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের কর্তৃক বাংলাদেশে প্রেরণের বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রথম দিকে 4-5টা, তার মধ্যে সর্বোচ্চ আছেন সৌদি আরব, তারপরে সংযুক্ত আরব আমিরাত ইউএই, তারপরে ইউএসএ, তারপরে কুয়েত, তারপরে মালয়েশিয়া। 2013 সালে বাংলাদেশের রিমিটেন্সের পরিমাণ হবে অনুমান করা যাচ্ছে $15 বিলিয়ন এবং এই বছরেই সর্বোচ্চ হাইয়েস্ট রিজার্ভ ছিল ফরেন এক্সচেঞ্জের অক্টোবর 2, 2013-তে, যার পরিমাণ ছিল $16.31 বিলিয়ন। প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন বন্ড ছেড়ে থাকে। এই বন্ডের অনেকগুলি সুবিধা আছে। এখানে সরকার
আপাতত 3 ধরনের বাংলাদেশে অনেকগুলি সেভিং বন্ড আছে, তার মধ্যে প্রবাসীরা পার্টিকুলারলি এই 3টি বন্ডে অ্যাপ্লাই করতে পারেন, বাংলাদেশিরা না, যারা লোকাল তারা না। এর মধ্যে ওয়েজ এন্ড ডেভেলপমেন্ট বন্ড আছে, ইউএস প্রিমিয়ার ডলার বন্ড আছে, ইউএস ইনভেস্টমেন্ট ডলার বন্ড আছে। পরবর্তী সাইডগুলোতে আমি একটু বিস্তারিত বলবো এগুলো সুবিধা অসুবিধা। এই ওয়েজ এন্ড ডেভেলপমেন্ট বন্ড বাংলাদেশি টাকায় বিনিয়োগ করতে হয়, আর ইউএস ডলার প্রিমিয়াম বন্ডটা ইউএস ডলারে এবং ইউএস ডলার বিনিয়োগ বন্ডটা ইউএস ডলারে। কে ক্রয় করতে পারবেন? এই 3টে বন্ডই বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা ক্রয় করতে পারবেন। সাধারণত যাদের নন রেসিডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য সুবিধা, তারা একটা অ্যাপ্লিকেশন করে দিয়ে ওই ব্যাংক থেকেই ওরা ওই ব্যাংক আপনার অ্যাকাউন্ট ডেবিট করে ওরা আপনার এগেইনস্টে ইস্যু করবেন, ওই শাখাতেই পাঠাতে হবে। ওই দিন আমার খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে কথা বলার, আমি আমাকে ইন্ট্রোডিউস করব, কিন্তু আমি পারি নাই, কিছু বলতে পারি নাই। যাই হোক, আজকে আমি কতটা পারবো জানি না, তবে আজকে আমি আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা করেছে, আপনাদের প্রশ্নগুলো রেখেছেন, আগে ওগুলো উত্তর দিই, তারপর আমি আমার ইয়েটা বলি। আপনারা বলেছেন যে ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে এটা যাতে প্রসেসটা ইজি করা যায় সেটার ব্যাপারে আপনাদের একটা এক্সপেকটেশন আছে। আপনারা যদি একটু আমাকে একটু কয়েকজনে মিলে বা যদি কেউ কারো পক্ষ থেকে একটা চিঠি লিখে যদি আপনারা এক্সপ্লেন করে আমাকে দেন, আমার জন্য সুবিধা হয় ঢাকায় এটা টেক আপ করতে। ডেফিনেটলি আমি এটা ঢাকায় টেক আপ করবো। আমি কতটা পারবো জানি না, কিন্তু আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো যদি আমি কিছু করতে পারি। সুতরাং আপনাদের দিক থেকে আমাকে লিখলে আমি ব্যাপারটা, আমি ঢাকাতে প্রায় 5.5 বছর ঢাকাতে ছিলাম এবং ডিরেক্টর জেনারেল কনসুলার এবং ওয়েলফেয়ার হিসেবে ছিলাম, এবং আমার এই মিশনে এসে কনসাল জেনারেল হিসেবে যোগ দেওয়াটা আমার জন্য অনেক বেশি ইজি হয়েছে, কারণ এখানে যে ধরনের কাজ ডিল করা হয় এর চেয়ে অনেক অনেক বেশি কাজ আমি অনেক আওতায় এই কাজগুলো করেছি, এবং এখানকার প্রতিটা কাজই আমার করতে হয়েছে, এবং যার ফলে বাংলাদেশ গভর্নমেন্টের মেশিনারিতে কে কোথায় আছে না আছে আমি ব্যাপারগুলো জানি, আমি ডিল করেছি। তারপরে ন্যাশনাল আইডির কথা যেটা বললেন, সেটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্ল্যান আছে। আমাদের একটা প্রপোজাল ছিল যে যদি আমরা পাসপোর্ট, আইডি এবং আমাদের পাসপোর্ট ইস্যু করছি, আইডি এবং এই যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই 3টাকে যদি আমরা একই ইয়েতে আনতে পারি, স্ট্রিম মানে 3টার মধ্যে যদি আমরা লিঙ্ক করতে পারি, তাহলে আমাদের এই প্রসেসটা অনেক ইজি হবে। এবং আপনারা যারা বাইরে আছেন, বাইরে থেকেও আপনারা কোনো কারোর কাছে একটা ইনফরমেশন থাকলে আমরা একটা ইজি মানে সহজে তাকে দেওয়া যাবে, হয়তো মিশনকেও সেই রকম ইনস্ট্রাকশন দেওয়া যাবে সেগুলো ইস্যু করতে। দেখা যাচ্ছে এটা প্রসেসটা আছে, চলছে, কি হয় সেটা আমরা দেখি। আর আপনাদের যে প্রপোজাল ন্যাশনাল আইডি সেটা আমরা ঢাকায় পাঠাবো, ঢাকায় চেষ্টা করবো সে যদি আমরা এখান থেকে ইস্যু করা যায় বা ওনারা যদি অনুমতি দেন সেটা আমরা করতে পারি কিনা। এমআরপির মতো এমআরপির প্রসঙ্গটা যখন আসলো সেই ব্যাপারে বলে আমি ওই দিন বলতে চেয়েছিলাম যে আপনাদের যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে আপনারা প্লিজ সবাই আপনারা মেশিন রিডেবল পাসপোর্টটা নিয়ে নেবেন, কারণ 31 মার্চ 2015 এরপরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, ম্যানুয়াল পাসপোর্ট নিয়ে আর কোথাও মুভ করা যাবে না। তো সেই জন্য আপনাদের যদি এই পাসপোর্টটা আপনাদের হাতে না থাকে, আপনার 2015 কিন্তু আর বেশি দিন নেই, হার্ডলি 1 বছর 4 মাসও না, লেস দ্যান 4 মান্থস। তো সেই জন্য আপনারা যেখানে পারেন, যখন আপনাদের কোনো গ্যাদারিং হয় আপনাদের মাধ্যমে আমি সমস্ত বাংলাদেশি ন্যাশনালদের আমি এটা জানাচ্ছি যে আপনারা যেখানে পারেন, যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন, আমি অলরেডি শুনেছি আমার কলিগদের কাছ থেকে বা অন্যান্যদের কাছ থেকে যে আপনারা অনেক বেশি হেল্পফুল, একজন বিপদ দেখলে এগিয়ে যান। তো আপনারাই এই ইনফরমেশনগুলো আমাদের অন্যান্য বাংলাদেশি ভাই বোনদের কাছে দিন যে তারা যেন তাদের ম্যানুয়াল পাসপোর্টের পরিবর্তে মেশিন রিডেবল পাসপোর্টটা করে নেয়। বাংলাদেশে একসময় কী লিখছে, এখন 8 মিলিয়ন বাংলাদেশি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, মিডল ইস্টে আছে, অন্যান্য দেশে এশিয়ান কান্ট্রিগুলো, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে আছে, এদিকেও আছে, আপনারাও অনেক আছেন, কিন্তু আপনাদের তুলনায় ওদিকের সংখ্যাটা অনেক বেশি। আমাদের এক্সপেকটেশন গভর্নমেন্ট অফিসার হিসাবে গভর্নমেন্টের হিসাবে এক্সপেকটেশন যে আমরা এই সমস্ত দেশে, এই আপনারা যে দেশে আছেন বা পার্শ্ববর্তী যে ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে সেইগুলোতে কেন আমাদের লোক পাঠাতে পারি না, কেন আমরা শুধু মিডল ইস্টের লোক পাঠাতে পারি, আমাদের নন স্কিল লোক পাঠাই। আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করে, আপনারাই দেখছেন যে আমাদের ছেলেমেয়েরা যারা বাংলাদেশ থেকে লেখাপড়া করে এসব দেশে এসছে তারা যে কোনো কিছুর সাথে কম্পিট করতে পারে, অনেক ভালো করতে পারে। আপনারা আপনাদের ব্রেনটা একটু স্ট্রং করেন, একটু দেখেন আপনারা যে আপনারা নিশ্চয়ই পারবেন, আপনাদের কাছে ওয়ে আছে, আপনারা চেষ্টা করলেই পারবেন যে আমরা তাদেরকে কেমন করে আনতে পারি। যদি আপনাদের কোনো আইডিয়া থাকে, কোনো ক্লু থাকে, কোনো লিঙ্ক থাকে যে এই ব্যক্তিটা বাংলাদেশ থেকে লোক আনতে পারবে, হতে পারে নার্স, হতে পারে এনি প্রফেশনাল, তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা আমাদের গভর্নমেন্ট তরফ থেকে যেভাবে পারি যতটুকু পারি আমাদের
প্রফেশনাল যারা আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ওনারাও যখন আসেন নিজস্ব ক্যাপাসিটিতে বা একজন দুজনের হেল্প নিয়ে, যদি আমরা গভর্নমেন্ট তরফ থেকে যদি লিগালি যদি আমরা আমাদের বাংলাদেশিতে আনতে পারি, এর চেয়ে ভালো কিছু বোধহয় হতে পারে না। তো আপনারা অনেক হেল্প করেন, অনেক লোকজন আছে আপনাদের দিকে, কিন্তু বাংলাদেশের যে পরিবারগুলো আছে তারাও তাকিয়ে আছে। আপনাদের এই আইডিয়াগুলো পেলে আমরা ঢাকায় যেখানে জানাবো এবং চেষ্টা করব যদি আমরা পারি কিছু দেশের জন্য করতে, ডেফিনেটলি এটা করব। এটা তো বিজয়ের মাস, তো এই মাসে আমরা চেষ্টা করি না কেন যে আমাদের মাথায় থাকুক আমরা দেশকে কীভাবে হেল্প করতে পারি। যে বাংলাদেশ গভর্নমেন্টের বয়েসেল, বিএমইটি, বয়েসেল, প্রবাসী কল্যাণ ব্যাংক, এই তিনটারই আমি বোর্ড অফ ডিরেক্টর ছিলাম 5.5 বছর ধরে। সুতরাং বাংলাদেশ গভর্নমেন্টের ম্যান পাওয়ার এক্সপোর্টের যে মেশিনারিজ আছে, সেই মেশিনারিজের সাথে আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম। বাংলাদেশ কর্মসংস্থান নীতি যেটা হয়েছে, সেই নীতির ব্যাপারে আমার কন্ট্রিবিউশন আছে। আমি প্রতিটা মিটিং অ্যাটেন্ড করেছি, আমি আমার মিনিস্ট্রির হয়ে এবং আমার ওপিনিয়নগুলো ওখানে দিতে পেরেছি। সুতরাং আমি মনে করি যদি আমি কিছু এখান থেকে করতে পারি, এই অফিসগুলোর সাথে আমার লিঙ্ক আছে, আমি পারবো তাদের সাথে যোগাযোগ করতে। এরপরে একটা বলেছেন ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে যে প্রসেসগুলো, যে সিস্টেমের কথা বলছেন যে বাংলাদেশে নানান কাঠখড় পোয়াতে হয়, নানা প্রবলেম হয়। আমি একজন গভর্নমেন্ট অফিসার হিসেবে আপনাদের কাছে এই জন্য ক্ষমা প্রার্থনা করছি যে অন্যান্য গভর্নমেন্ট অফিসারদের বেলায় যে কোশ্চেনগুলো, যে করাপশনের কথাগুলো আপনাদের কাছে আসে বা আপনারা শুনেছেন বা আপনাদেরকে ফেস করতে হয়েছে, সেই একজন গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা হিসেবে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আমি হোম মিনিস্ট্রির সাথে ব্যাপারটা টেক আপ করবো যে যাতে এই কমপ্লেনগুলো আমি পেয়েছি এগুলো কী করে বন্ধ করা যায়। আর ওই ইজি যদি করা যায় তাহলে আপনাদের জন্য সুবিধা হয়, সেটা যদি হয় তাহলে তো আরও ভালো হয়। এরপরে ওয়েজানার ডেভেলপমেন্ট বন্ড, এটার ব্যাপারে আপনাদের বেশ কিছু কোয়ারি আছে, আপনাদের কিছু কোশ্চেনও আছে। সেই কোশ্চেনগুলো যাতে আরও এটা ইজি করা যায়, বা আমি জানি না এখান থেকে অ্যাকাউন্ট খোলা যাবে কিনা, যেটা অলরেডি আমি শুনেছি, কিন্তু আপনারা বাংলাদেশে যাচ্ছেন কোনো না কোনো সময়, তো আপনারা যখন বাংলাদেশে যাচ্ছেন তখন আপনারা অ্যাকাউন্টটা খুলে আসতে পারেন। তারপরে এখান থেকে টাকা পাঠানো যায় কিনা আমি জানি না, কিন্তু আপনারা হয়তো প্রসিডিউরটা জানতে পারেন। আমরাও আপনাদের যাতে কোশ্চেনে আনসার দিতে পারি, আমরা ব্যাংক থেকে সেটা জানার চেষ্টা করব এবং আপনাদের যাতে জানাতে পারি সেই চেষ্টাটাও করব। বলি আমরা এমআরপির ক্ষেত্রে এখান থেকে ইন্টারিম বার্থ রেজিস্ট্রেশন আমরা একটা সার্টিফিকেট দিই। এই সার্টিফিকেটটা কিন্তু আপনি মানে শুধুমাত্র এখানে পাসপোর্টের জন্য ইউজ করতে পারবেন। এইটা বাংলাদেশে কোনো কাজে হেল্প হবে না, কিন্তু আপনারা এখানে বসেই আপনারা পাসপোর্ট পেতে পারেন, আপনারা মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে পারেন। কেমন করে? এটা এখন অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দেওয়া যায়। প্রসেসটা কিন্তু ইজি, এটা টাফ না। অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন, এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দিয়ে ওখান থেকে কালেক্ট করে আপনাকে পাঠিয়ে দিতে পারে। তো আপনি যদি চান, আপনার যদি ইচ্ছে থাকে, আপনি কিন্তু পারবেন এটা কালেক্ট করতে, এটা সমস্যা হবে না। আর পাসপোর্টের ক্ষেত্রেও আমি আর একটু বলে রাখি, পাসপোর্ট কিন্তু অনলাইনে পাসপোর্ট ফর্ম জমা দেওয়ার একটা প্রসেস আছে আমাদের এখানে এমআরপিতে। এরা হয়তো চালু করেনি, আমি এসছি অল্প দিন, আপনারা জানেন, আমাকে একটু সময় লাগবে। তো এখানে আপনারা অনলাইনেও অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। আমরা ভিসাটাও অনলাইনে এমআরবি মেশিন রিডেবল ভিসা ইস্যুর ব্যাপারটা আমরা এটাও অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। আপনারা যদি মেশিন রিডেবল পাসপোর্টের ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেন, জমা দেওয়ার পর ওখান থেকে একটা ডেট জেনারেট করবে টাইম সহ, যে আপনারা এই ডেটে এই সময় আপনারা মিশনে আসবেন। আপনার পার্টিকুলার টাইমে এসে আপনাদের ওই যেটা বায়োমেট্রিক্স দেওয়া লাগে সেটা আপনারা দিয়ে গেলেন, আপনাদের টাইমটা সেভ হবে, প্লাস যে আসার যে হ্যাসেলটা, দুবার আসা বা আসার হ্যাসেলটা কম হয়ে যাবে। আপনাদের এই হ্যাসেলগুলো যাতে কমানো যায় সেটা আমি চেষ্টা করবো যে কতটা কমাতে পারি। হয়তো সবারটা একসাথে করতে পারবো না, সম্ভব হবে না, কিন্তু আমার দিক থেকে চেষ্টা থাকবে। ওই দিনের ব্যাপারে আপনারা বলেছেন, আমিও একজন বাংলাদেশি, আমি জানি বাংলাদেশে এই ধরনের ঘটনা হয়। আমি ওটাতে কোনো কিছুই মনে করিনি, আমার ওটাতে কোনো ইয়ে লাগেনি, কিন্তু আমি মনে করি আপনারা এইভাবে আসবেন, আপনারা যদি সুন্দর করে আপনাদের বক্তব্যগুলো বলতে পারেন, এবং সেদিন আমি আপনাদের বলতে দিতে পারি নাই, তার জন্য আমি সেদিন দুঃখ প্রকাশ করেছি, আজকে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি আশা করি যে এই যেটা উনি বললেন যে আমরা এইভাবে সুন্দর করে আমরা কেন কন্টিনিউ করতে পারি না কিনা, আপনাদের দিক থেকেও চেষ্টা থাকুক, আমাদের দিক থেকেও চেষ্টা থাকবে। আমরা এইভাবেই সময়ে সময়ে মিলিত হব এবং আমরা আপনাদের কথা আমরা শুনবো, আমাদের কথা আপনারা শুনবেন। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভরাত্রি। আপনাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা হচ্ছে।